রহস্যপিডিয়া উইথ শৌভিক। নমস্কার, আমি শৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। আজকের গল্প সুবর্ণ বসুর লেখা হ্যাপি নিউ ইয়ার। চলো তাহলে শুরু করা যাক। অনেক কষ্টে দুহাতে ভর দিয়ে শরীরটাকে টেনে তুলে বিছানায় আধশোয়া হলেন বিনীতা। তারপর ধীরে ধীরে নিজেকে টেনে তুলে বালিশে ঠেস দিয়ে বসার চেষ্টা করলেন একটু, কিন্তু পারলেন না। মাথাটা পাথরের মতো ভারী। কাল অদিতি মঞ্চন্দার পার্টিতে একটু বেশিই পান করে ফেলেছেন তিনি। এখনো তার হ্যাংওভার কাটেনি। গত কয়েকটা দিনই তার ভীষণ খারাপ যাচ্ছে। কোনো কাজে মন বসছে না। কত রকম দুশ্চিন্তা যে মনে ভিড় করে আসছে তা শুধু তিনিই জানেন। অদিতি মঞ্চন্দার গুরুদেব কৃষ্ণ স্বামীর কথাগুলোই কি এর জন্য দায়ী, নাকি হুবহু শান্টুর মতো দেখতে সেই লোকটা? দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগ আছে? অনেক ভেবেও সমাধানে পৌঁছতে পারেননি তিনি। উল্টে দুশ্চিন্তা আরও বেড়েছে তাঁর। গত পরশুর ঘটনা। সকালেই অদিতির ফোন। ওদের বাড়িতে ওর গুরুদেব এসেছেন দুদিনের জন্য। সমস্ত বিখ্যাত লোকজন দর্শন করতে আসছেন। বিনীতা যেন এই সুযোগ না হারায়। এমনিতে বিনীতা এসবে বিশ্বাস করেন না, তবে যেখানে সমস্ত বিখ্যাত লোকজন আসছেন সেখানে না গেলে পেজ 3-তে মুখ দেখানোর একটা নিশ্চিত সুযোগ হাতছাড়া হয়। হাজার হোক তিনি শহরের প্রথম সারির একজন ফ্যাশন ডিজাইনার। তাঁর ডিজাইন করা পোশাক পরে ইতিমধ্যেই কিছু সেলেব এঙ্গেজমেন্টও সেরেছেন। যাই হোক, তিনি গিয়েছিলেন সন্ধ্যের সময়। সকলের সঙ্গে হাই হ্যালো সেরে ক্যামেরার সামনে পোজ দিয়ে তার সুযোগ হয়েছিল কৃষ্ণ স্বামীর সঙ্গে দেখা করার। 40-এর এদিকেই বয়স, কাটা কাটা চোখ মুখ, গায়ের রং মাঝারি, চেহারা রোগার দিকেই, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো। গেরুয়া না থাকলে সাধারণ মানুষের সঙ্গে গুলিয়ে যেত, তবে চোখ দুটো অসম্ভব উজ্জ্বল। প্রণাম করার পর তিনি হাত তুলে আশীর্বাদ করলেন, আশ্বাস দিলেন যে কিচ্ছু হবে না। কিন্তু সামান্য কথোপকথনের পর বিনীতার একটু খটকা লাগল, কারণ গুরুজি বললেন যে সামনে বিপদ, এবং এই বিপদ যদি কেটে যায় তাহলে আগামী 30 বছর কোনো চিন্তাই নেই, কিন্তু যদি না কাটে। কথাগুলো বিশ্বাস হয়নি, কিন্তু মনের অবচেতনে প্রভাব পড়েছে হয়তো। মনটা বড্ড খচখচ করে সেদিনের পর থেকে। তারপর গতকাল অদিতি মঞ্চন্দার পার্টিতে যাওয়ার সময় তার গাড়ি যখন বান্দ্রার কাছে সিগন্যালে দাঁড়িয়েছিল, তখন এক মুখ দাড়িওয়ালা একটা লোক ক্রাচ নিয়ে তার গাড়ির সামনে দিয়ে রাস্তা পেরোচ্ছিল। রাস্তার আলোয় লোকটার সাইড ফেস দেখে বুকটা ধড়াস করে উঠেছিল বিনীতার। হুবহু শান্টু। এত বছর পর এভাবে এখানে। দুশ্চিন্তা ক্রমশই বাড়ছিল যেন বিনীতার। আর সেই ক্রমবর্ধমান দুশ্চিন্তাকেই যেন বিনীতা ডুবিয়ে দিতে চেয়েছিলেন অদিতির হাজব্যান্ডের 20 বছরের পুরনো একটা পানীয়র কালেকশনে। তারই ফল এই আজকের প্রবল হ্যাংওভার। অনেক কষ্টে বিছানায় উঠে বসলেন তিনি। কাজের মেয়ে আশাকে ডেকে নিলেন একটা বেডসাইড সুইচ টিপে। গত 7-8 বছর ধরে আশা তাঁর পরিচারিকাই নয়, প্রায় ছায়া সঙ্গীও বটে। ওকে ছাড়া বিনীতার একটা দিনও চলে না। আশা তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে গেল। স্নান করলে ভালো লাগতো, কিন্তু সময় নেই। ঘড়ি বলছে 11:40। 12টার সময় তার পেডিকিওরের ডেট। 2 মাস অন্তর থার্ড পেডিকিওরটা তিনি একটু অন্যভাবে করান, সেই মতো টাইম নেওয়াও আছে। আজ তার ফিশ পেডিকিওরের ডেট। বিনীতা যখন ফিশ পেডিকিওর অ্যান্ড স্পা ইউনিটে পৌঁছলেন তখন প্রায় 12:30। ভিড় থাকলেও তাঁর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তার উপর তিনি ভিআইপি বলে কথা। মেয়েটি জানালো আজ ওদের একটা স্পেশাল ইউনিট চালু হচ্ছে, ফিশ পেডিকিওর ইন নেচার। তার জন্য আজকের দিনে সেম রেট। বিনীতা গিয়ে দেখলেন একটা বড় হল ঘরের মধ্যে পাথর, পাহাড়, ঝর্ণা, জলজ লতাগুল্ম সাজিয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।
সঙ্গে যে মেয়েটি ছিল সে জানালো জলের ধারে এবং নিচে কিছু কিছু জায়গায় পামি স্টোন লাগানো আছে। অনেকক্ষণ একভাবে পা রাখার পর মাঝে মাঝে পা ঘষেও নেওয়া যেতে পারে। ব্যবস্থা দেখে মন ভালো হয়ে গেল বিনীতার। জলের তলাটা কি সুন্দর করে সাজানো, পা ডুবিয়ে সারাক্ষণ বসে থাকতে ইচ্ছে করে। এই সময় বিনীতা বরাবরই একটা ফ্রেশ লাইম সোডা নেন আর ম্যাগাজিন পড়েন। তার পরিচারিকা আশা সব ব্যবস্থা করে। হাতের কাছে সবই এসে গেল সময় মতো। একটু দূরে চেয়ারে বসল আশা। জলে পা ডুবিয়ে বসলেন বিনীতা। বসেই পা তুলে নিলেন। জলটা তার একটু বেশি গরম মনে হচ্ছে। অ্যাটেন্ডেন্ট মেয়েটিকে জানালে সে বলল যে ওয়েদার অনুযায়ী জলে থার্মোস্ট্যাট অ্যাডজাস্ট করা আছে। আজ ওদের এসির ঠান্ডাটা যেহেতু বাড়ানো আছে সেই কারণেই ওয়াটার টেম্পারেচারটা একটু বেশি মনে হয়েছে। জল ঠান্ডা হলেই ভালো হতো বোধহয়। আসলে বিনীতার কালকের নেশাটা কাটেনি একটুও, বেশ গরমই লাগছে জলটা। ধীরে ধীরে পা ডুবিয়ে বসলেন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে এলো মাছের ঝাঁক। কুটকুট করে তুলে নিতে লাগলো তাঁর পায়ের মৃত ত্বকের কোষ। ধীরে ধীরে নরম হয়ে আসতে লাগলো তাঁর পায়ের চামড়া। তিনি চোখ রাখলেন ম্যাগাজিনে। একটা বিখ্যাত ম্যাগাজিন তার একটা ফ্যাশন শোয়ের খুব বাজে রিভিউ করেছে। বিনীতার কাজ নাকি একই ধরনের হয়ে যাচ্ছে। বিরক্তি এবং মাথার দপদপানি বাড়ল বিনীতার। জলের মধ্যে বেশ কয়েকবার পা ছুঁড়লেন। ভয় পেয়ে দূরে সরে গেল খুদে মাছের ঝাঁক। পাটা কুটকুট করছে। জলের নিচে আশপাশে রাখা পাথরে পাটা ঘষে নিলেন বিনীতা। ফের চোখ রাখলেন ম্যাগাজিনে, এবার অন্য পাতায়। হঠাৎ পায়ে কি যেন ফুটল বিনীতার। তীক্ষ্ণ, তীব্র, সূচি মুখ। অস্বাভাবিক এক যন্ত্রণা নিমেষের মধ্যে ছড়িয়ে গেল তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত। কয়েক সেকেন্ড মাত্র সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেল তার সামনে। ম্যাডামকে হঠাৎ এলিয়ে পড়তে দেখে দৌড়ে এলো আশা। বিনীতার হাত থেকে ফ্রেশ লাইমের গ্লাসটা গড়িয়ে পড়ে গেল জলের ধারে। আশা চিৎকার করে লোক জড়ো করল। সকলে মিলে পাঁজা কোলা করে বিনীতা পারেখকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। জায়গাটা ফাঁকা হয়ে গেল নিমেষে। স্পেশাল পেডিকিওর চেম্বারের দরজা বন্ধ করে দেওয়া হলো ভিতর থেকে। আড়াল থেকে বেরিয়ে জলের ধারে এলো দুজন লোক। একজন লোক ক্রাচে ভর দিয়ে হাঁটে, তার মুখে জংলা দাড়ি গোঁফ। তার পাশে ধূসর সাফারি স্যুট পরা একটা লম্বা লোক, ভারী চেহারা। তার হাতে একটা মাছ ধরার হ্যান্ডনেট। ক্রাচওয়ালা ক্রাচ রেখে জলের ধারে খুব সাবধানে পা মুড়ে বসল। হাত বাড়ালো অন্য লোকটির দিকে। অন্য লোকটি ওর হাতে দিল হ্যান্ডনেট। তারপর দাড়িওয়ালার চোখের দিকে তাকিয়ে বলল, জব ইজ ডান, থ্যাঙ্কস। পসিবলি এটাই বিনীতার পাওয়া বেস্ট নিউ ইয়ার গিফট টিল ডেট। তারপর বন্ধ দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাপি নিউ ইয়ার বিনি সুইটহার্ট। উত্তরে মৃদু হেসে দাড়িওয়ালা জলে ডোবালো তার হাতের জালটা। ফিস ফিস করে বলল, হ্যাপি নিউ ইয়ার ডার্লিং। নিজের অফিস ঘরে বসে ফোনে মুম্বাইয়ের গোয়েন্দা অফিসার দেবাংশ চৌহানের সঙ্গে কথা বলছিলেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ ক্রিস্টোফার বিশ্বাস। দেবাংশ চৌহান ক্রিস্টোফার বিশ্বাসের বহুদিনের পরিচিত। দেবাংশ চৌহানের বক্তব্যের বিষয় হল মুম্বাইয়ের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিনীতা পারেখের মৃত্যু। তদন্তে জানা গিয়েছে বিনীতা পারেখ কলকাতার বেহালা অঞ্চলের মেয়ে। বিয়ের আগের নাম বিনীতা রায়, বাঙালি। বিনীতার বাবা ছিলেন কলকাতার এক মাঝারি ধরনের ব্যবসায়ী। বিনীতা নাকি স্কুলে থাকতেই একটি ছেলের সঙ্গে পালিয়েছিল, নামমাত্র বিয়ে। তারপর নাকি আবার ঘরের মেয়ে ঘরে ফিরে আসে। পরে ভবানীপুর এডুকেশন সোসাইটিতে পড়ার সময় একটি গুজরাতি ছেলের সঙ্গে প্রেম, বিয়ে, মুম্বাইয়ে পাড়ি এবং ডিভোর্স। সেসব পরের ঘটনা। কিন্তু মুশকিল হল দেবাংশ চাইছেন কলকাতার ডেটাবেস বিশ্বস্ত কাউকে দিয়ে রিচেক করাতে। তাই সাহায্য চাইছেন ক্রিস্টোফার বিশ্বাস মানে সিবির। সিবিও বলে দিয়েছেন কোনো ব্যাপার না, ডিটেইলে ডিটেকশন হয়ে যাবে। কিন্তু কথা দিয়ে দেওয়ার পরই হঠাৎ মনে পড়েছে অনমিত্র কলকাতায় নেই।
আর অমনি শুরু হয়ে গিয়েছে টেনশন। ডেকে পাঠিয়েছেন বাপ্পাকে। বাপ্পা মানে বাপ্পাদিত্য বিশ্বাসও একজন নির্ভরযোগ্য অনুসন্ধানকারী। তবে অনুমিত্রকে না পেলে সিবির টেনশন কমে না। বাপ্পা এসে গোটা ঘটনাটা জানতে চাইল। সিবি গোড়া থেকে খুঁটিয়ে সবটা বললেন। বাপ্পা জিজ্ঞেস করল, ডেড বডি পরীক্ষা করে ডাক্তাররা কি বলেছেন? ভুরু কুঁচকে সিবি বললেন, ডেড বডির মাসেল টুইচ পরীক্ষা করে চিকিৎসকরা সকলেই বলেছেন বিষক্রিয়া। মারা যাওয়ার আগে বিনীতা পারেখ ফ্রেশ লাইম খেয়েছিলেন। সামান্য তলানি সহ গ্লাসটাও উদ্ধার হয়েছে, কিন্তু তাতে বিষের চিহ্ন মাত্র নেই। ভুরু কুঁচকে বাপ্পা জিজ্ঞেস করল, আমাকে ঠিক কি করতে হবে? শুধু বিনীতা আর কলকাতার ব্যাকগ্রাউন্ডের ডিটেল নিতে হবে, তাই তো? আপাতত তাই। কলকাতা থেকে তো আর মুম্বাইয়ের খুনের কিনারা করা সম্ভব নয়। অনুমিত্র আপত্তা যে কোথায় গিয়ে বসে রইল। অনুমিত্রদার তো আর্ট এক্সিবিশন চলছে স্যার। এই আর্ট এক্সিবিশনটা তো জানি কলকাতার বাইরে। আট করেই আহ্লাদে আটখানা। ওদিকে কত সিরিয়াস ক্রাইম হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই। ওর এক্সিবিশনটা তো সাক্ষী নয়, সাক্ষী গোপাল বলো। 10টা কাগের ঠ্যাং বগের ঠ্যাং ছবি টাঙিয়ে সাক্ষী গোপাল হয়ে ঘুরে বেড়ানো আর ক্রিটিকগুলোর রাবিশ প্রশ্নের উত্তর দেওয়া, কোনো একটা সিরিয়াসনেস নেই। দেখি একটা ফোন করে বাবু কোথায় আছেন। বলতে বলতে অনুমিত্রর নাম্বার ডায়াল করলেন সিবি। বিশিষ্ট আর্ট কালেক্টর এবং এই চিত্র প্রদর্শনীর অন্যতম আয়োজক ভাবেশ পারেখের সঙ্গে দেখা করতে এসেছেন ইন্সপেক্টর দেবাংশ চৌহান, বিনীতা পারেখের মৃত্যুর বিষয়ে তদন্ত করতে। ভাবেশ পারেখের আরেকটি পরিচয় হল তিনি মৃতা বিনীতা পারেখের প্রাক্তন স্বামী। একেই ভবানীপুর এডুকেশন সোসাইটিতে পড়ার সময় পালিয়ে বিয়ে করেছিলেন বিনীতা। 8 বছর আগে ওদের ডিভোর্স হয়। দেবাংশ চৌহান, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, মুম্বাই। বিনীতা পারেখের মার্ডার নিয়ে আমার কিছু ইন্টারোগেশন করার আছে, প্রাইভেট। দেবাংশ চৌহানের সঙ্গে অনুমিত্রর আলাপ করিয়ে দেয় ভাবেশ পারেখই। ওদের দুজনের কথোপকথন শুরু হওয়ার আগেই বেজে উঠল অনুমিত্রর মোবাইল ফোন। অনুমিত্র দেখল সিবি কলিং। ফোনটা ধরল অনুমিত্র। হ্যালো, বলুন স্যার। আর বলুন, আমি মরছি নিজের জ্বালায়। তুমি কোথায় এখন? আমি তো স্যার কোলাবায়। কোলা কি? শুনতে পাচ্ছি না, কথা কেটে কেটে যাচ্ছে তোমার। এক সেকেন্ড দাঁড়ান, আমি বাইরে যাই। চারদিকে কাঁচের দেওয়াল। আর্ট গ্যালারির বাইরে চলে গেল অনুমিত্র। বাইরে গিয়ে বলল, স্যার এবার শুনতে পাচ্ছেন? আমি মুম্বাইয়ের কোলাবায় সাক্ষী আর্ট গ্যালারিতে আমার ছবির প্রদর্শনী চলছে। ওহো, তুমি মুম্বাইয়ে? থ্যাংক গড। তাহলে তো শুনেছ সব? বিনীতা পারেখ? হ্যাঁ, শুনেছি সব, কিন্তু এখন তো আমি খুব ব্যস্ত স্যার। উত্তর হ্যাং ইওর ব্যস্ততা। দেবাংশকে আইআইবি হেল্প করবে বলে কথা দিয়েছে। এদিকে বাপ্পা ফিল্ডে নেমে গিয়েছে। তোমার সঙ্গে সময় মতো যোগাযোগ করে নেবে। অ্যান্ড ইউর কোঅপারেশন ইজ অর্ডার্ড। ইমিডিয়েটলি দেবাংশের সঙ্গে দেখা করো। কি কথা হলো আমাকে জানাও। সময় বেশি নেই, আরে আপ। বলেই ফোন কেটে দেন সিবি। বেজার মুখে গ্যালারি প্রদর্শনীর ঘরে ফিরতেই অনুমিত্র দেখল ভাবেশ পারেখ একটু বাইরে গিয়েছেন। সোফা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে অনুমিত্রকে অভ্যর্থনা করলেন ইন্সপেক্টর দেবাংশ চৌহান। বললেন, আপনি টিআরজের হিরে উদ্ধার করেছিলেন? টিআরজের বেদ প্রকাশ আমার স্কুল ফ্রেন্ড, ওর কাছেই সব শুনেছিলাম। গ্ল্যাড টু মিট ইউ মিস্টার। হ্যান্ডশেক করে অনুমিত্র বলল, সিংহ, অনুমিত্র সিংহ। আমরা আইআইবি আর সিবির থেকে সাহায্য চেয়েছি। আপনি নিজেই যখন এখানে আছেন, তখন তাহলে আপনিও হেল্প করতে পারেন। ইটস এ মিস্টিরিয়াস কেস, আনডাউটেডলি পয়জনিং। কিন্তু ভিকটিম লাস্ট যে গ্লাস থেকে ফ্রেশ লাইম খেয়েছিলেন, সেখানে কোনো বিষ পাওয়া যায়নি। কিন্তু লেটেস্ট রিপোর্ট হলো কোনো নিডল সাইন, মানে কিছু ইনজেক্ট করা হয়েছে কিনা দেখা হয়েছে? জিজ্ঞেস করল অনুমিত্র। ইনফ্যাক্ট পায়ের নিচে খুব ছোট একটা পাঞ্চার সাইন রয়েছে। পায়ের তালুটা ফুলে লাল হয়ে আছে, সেটারই পরীক্ষা চলছে। মিস্টার চৌহান, আমার মনে হয় একটা ভুল হয়ে গিয়েছে। বিষ খাওয়ানো হলে 90% কেসে ভিকটিমের মুখ থেকে ফেনা ওঠে। এক্ষেত্রে যখন তা হয়নি, তখন পায়ের তলাটা আগে পরীক্ষা করা উচিত ছিল বলে আমার মনে হয়। কারণ ভিকটিমের পা ছিল জলের তলায়
এবং আপনি যা বলছেন, ভিকটিমের অনেক দিনের বিশ্বস্ত মেড আশা সবসময় তার কাছাকাছিই ছিল, তাই তার চোখ এড়িয়ে হাতে ইঞ্জেকশন দেওয়ার উপায় তো নেই বলেই মনে হয়। জলের তলা থেকে কিছু করা হয়ে থাকতে পারে। ভিকটিমকে রিমুভ করার সঙ্গে সঙ্গে জলটা ভালো করে দেখার দরকার ছিল। ভিকটিম এক্সপায়ার করার পর আমরা পেডিকিওর ইউনিটটা সিজ করে দিয়েছি। জলেও সন্দেহ করার মতো কিছু নেই, তবে হসপিটাল থেকে খবর পেয়ে ওখানে পৌঁছতে আমাদের ঘন্টাখানেক দেরি হয়ে গিয়েছে। মিস্টার চৌহান, পায়ের উইন্টার ফরেন্সিক পরীক্ষা করা দরকার, তাহলে আমি শিওর হতে পারবো যে আমি যা সাসপেক্ট করছি তা ঠিক কিনা। বাই দ্য ওয়ে, আশাকে ইন্টারোগেট করে কি জানা গেল? আশা বলছে ওর ম্যাডাম 31 তারিখ রাত্রে নাকি প্রায় 3টের সময় অদিতি মঞ্চন্দার পার্টি থেকে বাড়ি ফিরেছিলেন ইনটক্সিকেটেড অবস্থায়। পরদিনও হ্যাংওভার কাটেনি। প্রচণ্ড মাথার যন্ত্রণা নিয়ে তিনি পেডিকিওর করাতে যান। আর কিছু? আর একটা কথা, পেডিকিওর করার সময় জলে পা ডোবাতে গিয়ে ওর ম্যাডামের নাকি জলটা একটু বেশি গরম লেগেছিল। আচ্ছা, স্পটটা তো আপনি দেখেছেন। সাধারণত যেরকম এনভায়রনমেন্টে ফিশ পেডিকিওর করানো হয়, এই সাইটটাও কি সেরকমই ছিল? না, ওটা স্পেশালি ডিজাইন করা হয়েছিল ন্যাচারাল অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য। ঝর্ণার মতো জল, জলের মাঝে পাথর কেটে বসার জায়গা, লতানো গাছপালা, পা রাখার জন্য প্রচুর আন্ডার ওয়াটার গ্রেভেল, মানে ওই পাথর টাথর ছিল আর কি। বুঝলাম। ভিকটিমের পায়ের উন্ড রিপোর্টটা কখন আসবে? বিকেলের মধ্যেই আমি আপনাকে ফোন করব। অবশ্যই। ভাবেশ পারেখের সঙ্গে দেখা করে বিদায় নিয়ে এলো অনুমিত্র। প্রদর্শনী চলাকালীন পুলিশের টানা হ্যাচড়ার ভয় উনি বোধহয় একটু চিন্তায় পড়ে গিয়েছেন। অনুমিত্র এবং বাকি শিল্পীদের থাকার ব্যবস্থা করেছিলেন ব্রিজকুমার সুখচান্দানি তার নিজের গেস্ট হাউসে। ব্রিজকুমারও একজন আর্ট কালেক্টর এবং ভাবেশ পারেখের সঙ্গে তিনিও অনুমিত্রদের প্রদর্শনীর একজন আয়োজক। গেস্ট হাউসে খাওয়া দাওয়ার পর ইন্টারনেটে কিসব দেখছিল অনুমিত্র। হঠাৎ ওর ঘরের ফোনটা বেজে উঠল। ফোন ধরতেই রিসেপশনের তরুণীটির গলা। সে বলল ইন্সপেক্টর চৌহান লাইনে আছেন। ইন্সপেক্টরকে পেয়েই অনুমিত্র বলল, বলুন মিস্টার চৌহান, পায়ের উন্ডে কোনো পয়জনাস স্টিং পাওয়া গেল কি? অবাক গলায় মিস্টার চৌহান বললেন, হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সে পরে বলবো আপনাকে। কলকাতা থেকে একটা ফোনের অপেক্ষায় আছি, সেটা পেলেই আপনাকে ডিটেলে আমি জানাতে পারবো। এই বিষাক্ত স্টিং পাওয়ার ইনফরমেশনটা সিক্রেট রাখুন, এখন কাউকে বলবেন না। আচ্ছা, রাখছি এখন। বলেই ফোন কেটে ইন্টারনেটে ফের ডুবে গেল অনুমিত্র। বলো বাপ্পা, কি জানতে পারলে? ওদিকে অনুমিত্র কিন্তু ইন্টারেস্ট পেয়ে গিয়েছে, দেবাংশ আমাকে জানালো। সিবির গলায় উদ্বেগ। ওদিকে বাপ্পাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। সারাদিন প্রচুর ঘোরাঘুরি গিয়েছে তার। বেশ ক্লান্ত গলায় সে বলতে শুরু করলো, বিনিতারা থাকতো পশ্চিম বরিশার নেতাজি পল্লী রোডে। বিনিতার নাম আগে ছিল বিনিতা রায়। ওর বাবার একটা স্টেশনারি দোকান আছে। লোকাল পার্টি অফিসে বিনিতার বাবার বিরাট দহরম মহরম। ক্লাস 11এই শান্টু বলে একটা ছেলের সঙ্গে পালিয়েছিল। শান্টু ছিল ক্লাসের ফার্স্ট বয়, কিন্তু খুব গরিব। তারপর নাকি ওর বাবা গুন্ডা লাগিয়ে মেয়ে উদ্ধার করে আনে। বেধড়ক মার খায় শান্টু, গালে গভীরভাবে খুর চালিয়ে দেয়। শান্টু ছুটে পালাতে গেলে গুন্ডারা রাস্তা সমান করার বড় দুর্মুষ দিয়ে পায়ের পাতা গুঁড়িয়ে দেয় শান্টুর। শান্টুরা থাকতো পশ্চিম বরিশারই সুকান্ত সরণির কাছে। তারপর ভবানীপুর এডুকেশন সোসাইটিতে পড়ার সময় বিনিতা বিয়ে করে ভাবেশ পারেখকে এবং তারপর মুম্বাই চলে আসে। বিনিতা বাবা মার সঙ্গে ফোনে মাঝে মাঝে যোগাযোগ করত। ফ্যাশন শো ছাড়া কলকাতা আসতো না এবং 5 তারা হোটেলে উঠত। তখন মা বাবার সঙ্গে দেখা করত। শান্টু সম্বন্ধে কিছু জানতে পারলে? ওরা তারপর ওখান থেকে চলে যায়। তারপর থেকে শান্টু ক্রাচ নিয়ে চলাফেরা করত, বায়োলজি নিয়ে পড়ত। সেখান থেকে ও আর ওর মা বাবা ওর এক মাসির কাছে মুম্বাই চলে যায়, সেখানেই পড়াশোনা করে। ওদের কেউই এখন কলকাতায় থাকে না। খবরগুলো জানিয়েছো অনুমিত্রকে? মেল করে দিয়েছি স্যার। কোনো রিপ্লাই পেলে? না স্যার। এমন সময় ফোনটা বেজে উঠল বাপ্পার। বাপ্পা ফোনটা দেখালো সিবিকে। অনুমিত্র কলিং। ও প্রান্ত থেকে অনুমিত্র বলে উঠল, হ্যাঁ বাপ্পা, শোন, তোর খবরগুলো ঠিক আছে। এখানকার লোকজনের মধ্যেও খবরগুলো মোটামুটি জানা। তুই আরো কয়েকটা খবর দে তো আমায়। বলো। শান্টু লোকটার ভালো নাম জানতে পেরেছিস? হ্যাঁ, শান্টুর ভালো নাম শান্তশীল দে। মুম্বাইয়ে কোন কলেজে পড়তো? সেটা তো জানতে পারিনি, তবে ওর মাসির বাড়ি ছিল ভার্সোভায়, ওখানকারই কোনো কলেজ। ওকে, আর কোনো খবর? শান্টুর সঙ্গে সবচেয়ে বেশি দোস্তি ছিল গুইয়া বলে একটা ছেলের। ওর সঙ্গে কথা হয়েছে। ও নিজে মার খেতে দেখেছিল শান্টুকে। তখন নাকি বিনিতা একটু দূরে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল, কোনো প্রতিবাদ করেনি। গুইয়া কি করে, কোথায় থাকে?
নতুন পল্লীর কাছেই ওর একটা অ্যাকোয়ারিয়ামের দোকান। শান্টুর মাছ পোষার খুব নেশা ছিল, বিরাট অ্যাকোয়ারিয়াম করেছিল বাড়িতে, সেই সূত্রেই বন্ধুত্ব হয়েছিল। বেশ বেশ, ওয়েল ডান বাপ্পা। আমি এখন রাখছি, তোর সাথে পরে যোগাযোগ করব। ফোন কেটে দিয়ে ইন্সপেক্টর চৌহানের নাম্বার ডায়াল করে অনুমিত্র। কিছুক্ষণ ডায়াল হওয়ার পর ও প্রান্তে ফোন ধরেন ইন্সপেক্টর দেবাংশ চৌহান। হ্যালো মিস্টার সিংহ, বলুন। মিস্টার চৌহান, একটা লোককে ট্রেস করতে হবে। চেহারার বিবরণ দিচ্ছি। লোকটা ক্রাচ নিয়ে হাঁটে, গালে একটা ডিপ কাটা দাগ আছে, অথবা গালে দাড়ি আছে। দাঁড়ান, এরকম একজন তো আজই সকালে দেখলাম। সে কি? কোথায় দেখলেন? মিস্টার পারেখকে ইন্টারোগেট করতে গিয়েছিলাম, ওর অফিসে দেখলাম। লোকটা কে বলুন তো? কি করে পারেখের অফিসে, জানেন? না, ঠিক মতো জানি না। পারেখের তো অনেক রকম কারবার, তারই কোনোটায়। আচ্ছা, জাস্ট জানতে চাইছি, মাছ নিয়ে কোনো কারবার আছে পারেখের? হ্যাঁ, নভি মুম্বাইয়ের উড়ান কোস্টে তো ওর বিশাল মাছের ভেড়ি। প্রথম তো ওটাই ওর কারবার ছিল, পরে আর্টের লাইনে এসেছেন। মিস্টার চৌহান, আমার বিশ্বাস দাড়িওয়ালা ক্রাচওয়ালা লোকটা ওই মাছের ভেড়িতেই কাজ করে। একটু খোঁজ নেবেন প্লিজ, তবে খুব সাবধানে, কিন্তু কেউ যেন এতটুকুও সন্দেহ না করে। হয়ে যাবে মিস্টার চৌহান, থ্যাঙ্কস আ লট ফর ইয়োর কোঅপারেশন। দ্য প্লেজার ইজ অল মাইন। প্রিন্সিপালের মুখোমুখি দুটো চেয়ারে বসে আছে অনুমিত্র এবং দেবাংশ চৌহান। টেবিলের পাশে দাঁড়িয়ে রেজিস্টার চেক করছেন একজন বৃদ্ধ অফিস স্টাফ। প্রিন্সিপাল বলছেন, শান্তশীল was one of the most brilliant students I have ever taught. ও এখান থেকে পাশ করে, ইয়ারটা মনে করতে পারছি না, 2003 or 4 বলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন ওর স্টাফের দিকে। কর্মীটি ততক্ষণে বের করে ফেলেছেন উদ্দিষ্ট পাতাটি। খাতাটি এগিয়ে দিয়ে নির্দিষ্ট নামটা দেখালেন প্রিন্সিপালকে। কারেক্ট, ইটস 2003। বছরের মাঝখানে ভর্তি হয়েছিল। আমি কাছেই থাকি, ওর এক রিলেটিভ আমার নেবার। তার অনুরোধেই আমি ছেলেটার একটা টেস্ট নিতে রাজি হই। আমার এখনো মনে আছে, 10টা প্রশ্ন লিখতে দিয়েছিলাম, 7টা পারলেই নিয়ে নিতাম, কিন্তু ও 10টাই পেরেছিল। ব্রাইট, ভেরি ব্রাইট। আচ্ছা, ওর বিষয় অস্বাভাবিক কিছু কখনো লক্ষ্য করেছেন? ঠিক তেমন নয়, তবে একটু যেন ও স্যাডিস্টিক ছিল। হঠাৎ একবার একটা অ্যাকোয়ারিয়ামে নর্মাল মাছের মধ্যে একটা পিরহানা ছেড়ে দিয়েছিল। কয়েক মিনিটের মধ্যে সব শেষ। বিচ্ছিরি ঘটনা। ওকে সাসপেন্ড করেছিলাম 1 সপ্তাহের জন্য। মাস্টার্স করার সময় ওর স্পেশাল পেপার ছিল পয়জনাস অ্যাকোয়াটিক অ্যানিমালস। টপিকটা সাধারণত কেউ নেয় না, তবে ও নিয়েছিল। তবে প্র্যাকটিক্যালে ও একটু পিছিয়ে ছিল। ক্রাচ নিয়ে ঠিক সুবিধে হতো না। থ্যাংক ইউ স্যার, আমাদের এইটুকুই জানার ছিল, বলে উঠে পড়ে অনুমিত্র এবং দেবাংশ চৌহানকে নিয়ে রওনা দেয় ঘটনাস্থলের দিকে। ক্রাইম স্পটে গিয়ে ফিশ পেডিকিওরের স্পেশাল ইউনিটে জলের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে জলের নিচের পাথরগুলো দেখল অনুমিত্র। কোনো কোনো পাথরের গায়ে আবার মাছের মতো পাখনার আদল করা। সেখানে হালকা ব্রাউন, নীলচে, লালচে, হলুদ রঙের শেড। চটি খুলে জলের নিচে পা দিয়ে পাথরগুলো ঠেলে ঠেলে দেখল। তারপর বলল, না, কিছুই নেই। চলুন মিস্টার চৌহান, এবার পারেখের অফিস, ওখানে আমাকে নামিয়ে দিলেই হবে। পারেখের অফিসে পৌঁছে পারেখের মুখোমুখি বসে অনুমিত্র প্রশ্ন করল, আপনার কাছে শান্তশীল দে নামে কেউ কাজ করে? ইয়েস, হি ইজ এ জিনিয়াস। আমার ফিশারিজ ডিপার্টমেন্টেই তো চিফ টেকনিক্যাল এক্সপার্ট। মাসখানেক আগেই জয়েন করেছে। একটু কথা বলা যাবে ওর সঙ্গে? একটু থমকালো পারেখ। বললেন, বলতে পারেন, কিন্তু ও একটু মুডি আছে। ও আমি সামলে নেব, আপনি বলুন কোথায় বসেন উনি। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অনুমিত্র। অনুমিত্রর ব্যস্ততা দেখে একটু অবাক হন পারেখ। বলেন, পাশেই তো চেম্বার। অনুমিত্রই বরং এবার একটু ঘাবড়ে যায় পারেখের নিরুদ্বেগ মনোভাব দেখে, তবু হাল ছাড়ে না। শান্তশীলের চেম্বারের সামনে এসে পারেখকে বলে, আচ্ছা মিস্টার পারেখ, আমি একটু ওর সঙ্গে একা কথা বলতে চাই। বলে রুমালে কপাল মুছতে মুছতে সে ঘরের মধ্যে ঢোকে। প্রচণ্ড দৌড়দৌড়িতে এই শীতেও যেন ওর ঘাম হচ্ছে। তখন চেম্বারের মধ্যে ওকে দেখে অবাক শান্তশীল। চেয়ারের পাশে দুটো ক্রাচ। বলে ওঠে, হু আর ইউ? শান্ত হয়ে বসুন শান্তশীল বাবু, আমি একজন আর্টিস্ট, আমার নাম অনুমিত্র সিংহ। মিস্টার পারেখের এই এক্সিবিশনে আমার ছবি আছে। বলতে বলতে
টেবিলের উল্টো দিকের চেয়ারে তাড়াহুড়ো করে বসতে গিয়ে হাতের ধাক্কায় একটা কলমদানি উল্টে ফেলে দেয় অনুমিত্র। তারপর আবার সরি 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 ভেরি সরি বলে সেটা ঠিক করে একপাশে সরিয়ে রাখল। তা আমার কাছে কি দরকার? আসলে ওই বিনীতা পারেখ কেসটায় আমি একটু মাথা ঘামাচ্ছিলাম আর কি। ইচ্ছে ছিল না জানেন, জোর করে। তবে আপনার বেশি সময় নেব না। তা কি রেখেছিলেন জলের নিচে? স্টোন ফিশ, তাই না? খুব হালকা গলায় জিজ্ঞেস করল অনুমিত্র। অবাকভাবে তাকিয়ে থাকে শান্তশীল। বলে, কি সব উল্টোপাল্টা বলছেন বলুন তো? দেখুন, আমি পুলিশ নই, শিল্পী। খুব ভালো কোনো অপরাধও আসলে শিল্প বলে আমি মনে করি। সেরকম কিছু দেখলে আমি আমার মতো করে প্যাটার্নটা বোঝার চেষ্টা করি, জাস্ট আত্মসন্তুষ্টির জন্য। এছাড়া আর কোনো মাথা ব্যথা আমার নেই। যদি আমি আমার প্রশ্নের উত্তর পাই তাহলেই বুঝবো যা ভেবেছি তা ঠিক না ভুল, তাই না? বলে যান বলে যান বলে মিটমিট করে হাসে শান্তশীল। অনুমিত্র বলা শুরু করে আবার। বিনীতার বাবার গুন্ডাদের কাছে মার খেয়ে রাগ পুষে রেখেছিলেন আপনি। বিনীতাকে শাস্তি দেওয়ার প্ল্যান করেছিলেন অনেকদিন ধরেই। পেডিকিওর ইউনিটে ফিশ পেডিকিওর করানোর চাকরি নিলেন। প্ল্যান করলেন একটা এক্সক্লুসিভ ডেকোরেশনের। জলের নিচে হুবহু স্টোন ফিশের গায়ের মতো ডেকোরেশন করলেন পেডিকিওর ইউনিটে। স্টোন ফিশ বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাছগুলোর মধ্যে একটা। আর সেকেন্ড পয়েন্ট, স্টোন ফিশ এত ভালো ক্যামোফ্ল্যাজ করতে পারে ওর বাসস্থানের সঙ্গে যে অভিজ্ঞ চোখ ছাড়া আইডেন্টিফাই করা যায় না। ভারত মহাসাগরের প্রবাল প্রাচীরের কাছ থেকে সংগ্রহ করলেন সেই মাছ। যেহেতু ওরা একটু বেশি উষ্ণতার জলে থাকে, তাই ঠান্ডা ওয়েদারের সুযোগ নিয়ে জলের উষ্ণতাটাও বাড়িয়ে দিলেন। বিনীতার ব্যাপারটা অস্বাভাবিক লেগেছিল। ওর কাজের মেয়ে আশার কাছ থেকে এই তথ্যটা পাওয়া যেতে আমি আরও শিওর হই। তারপর তো বিনীতার পা থেকে স্টিং পাওয়া যেতেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার। বোলতা থেকে শুরু করে স্টোন ফিশ বা স্টিংরের মতন বিষাক্ত প্রাণীরা কামড়ে সেখানে বিষাক্ত হুলের মতো একটা অংশ করে দেয়। সেখান থেকেই গোটা শরীরটা বিষিয়ে মানুষের মৃত্যু হয়। যেভাবে মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ আরউইন, হার্টে স্টিংরের স্টিং বিঁধে গিয়ে। তারপর সকলে বিনীতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই জল থেকে খুনে মাছটাকে সরিয়ে পাচার করে দিলেন। আর সেদিন বিনীতাও ছিল পুরোপুরি ইনটক্সিকেটেড অবস্থায়। ফলে বিষক্রিয়াটাও ভালোই হয়েছে। শান্তশীল বললেন, ধরে নিচ্ছি জলের ভেতর কোনো বিষাক্ত প্রাণী ছিল, কিন্তু সেটা স্টোন ফিশ ছাড়াও তো অন্য কিছু হতে পারে। ধরুন ব্লু রিং অক্টোপাস হলেই বা আটকাচ্ছে কে? শুধু বিষ নয় শান্তশীল বাবু, জলের নিচে বিষাক্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ভালো লুকিয়ে থাকতে পারে স্টোন ফিশ। সেটাও তো মাথায় রাখতে হবে নাকি? ইন্টারনেট ঘাঁটলেই এসব তথ্য খুব সহজেই পাওয়া যায়। আমি শিওর হলাম জলের অ্যাকোমোডেশন দেখে। স্টোন ফিশ তো বটেই, তবে কথা হলো ডক্টর ফিশ বা পেডিকিওর ফিশ কি স্টোন ফিশের সঙ্গে থাকতে পারে? এত প্রশ্নের উত্তর দেব কেন আমি? আপনি ঠিক কি চান বলুন তো? একটু চুপ করে থাকে অনুমিত্র। তারপর শান্তশীলের চোখের দিকে ঠান্ডা চোখে তাকায়। বলে, দেখুন, চাওয়ার তো তেমন কিছু নেই। আমি আপনার অদ্ভুত বুদ্ধির প্রশংসাই করছি। জলের নিচে যে নিখুঁত মরণ ফাঁদ আপনি তৈরি করেছিলেন তা পুরো দস্তুর শিল্পীর কাজ। একজন শিল্পী হিসেবে আর একজন শিল্পীর সঙ্গে একটা প্যাটার্ন মেলাতে চাইছি জাস্ট। প্রমাণ যে সব হাপিস হয়ে গিয়েছে তা তো আপনি ভালো করেই জানেন। কারণ হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বিনীতা পারেখকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন পুলিশ আসতে আরও ঘণ্টাখানেক দেরি হয়েছে। ওইটুকু সময় জল থেকে একটা বা কয়েকটা মাছ সরিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট, তাই না? চেয়ার থেকে উঠে দাঁড়ালো শান্তশীল। বলল, প্রমাণ থাকা তো দূরে থাক, গোটা ব্যাপারটা কেউ আন্দাজ করতে পারবে সেটাই তো আমার কোনোদিন মনে হয়নি। আপনি বুদ্ধিমান, তাই আপনার কাছে মিথ্যে বলতে ইচ্ছে করছে না। ইয়েস, দ্য মার্ডার ওয়েপন ওয়াজ সাইন্যান্সিয়া, যাকে কমন টার্মে স্টোন ফিশ বলে। ঠিকই ধরেছেন, যা জানার ছিল তা তো জানলেন। আরও কিছু? আর একটু আছে। এই যেমন স্টোন ফিশের হুলে ভিকটিম মরলেন, তাহলেও যেমন স্টোন ফিশদের খুনি বলা যায় না, তেমনি আপনাকেও তো ঠিক খুনি বলা যায় না। যদিও প্রতিশোধ স্পৃহা একটা মোটিভ হতে পারে, তবু আপনার পিছনেও তো আর একজন রয়েছেন, তাই না? ক্যারি অন। আমি আবার ওই বুদ্ধিমান মানুষদের
চট করে দরজা দেখাতে পারি না। খোঁচাটা অনুমিত্র গায়ে মাখল না, বলতে লাগলো, পুরো ডিডাকশন আমার হলেও ইনভেস্টিগেশনের পুরো ক্রেডিট আমি দাবি করতে পারি না। আমাকে প্রচুর সাহায্য করেছেন ইন্সপেক্টর দেবাংশ চৌহান। ওর নেটওয়ার্ক এক কথায় অসাধারণ। আমি ওর কাছে গ্রেটফুল যে উনি আমাকে ওদের কাজে লাগতে দিয়েছেন। তার ফলে কয়েকটা তথ্য আমার হাতে এসেছে, বুঝলেন। তার মধ্যে একটা হলো বিনীতা এবং ভাবেশ পারেখের ডিভোর্সটা পুরোপুরি বিনীতার ইচ্ছাকৃত। ওরলি যে বাংলোটায় উনি থাকতেন সেটা তো ভাবেশেরই। অ্যালুমিনি বাবদ বিনীতা কয়েক কোটি টাকার বাংলোটা হাতিয়েছিলেন এবং প্রচুর টাকার খোরপোশ রফা হয়েছিল, যা জোগাতে এত রকমের ব্যবসা সত্ত্বেও ভাবেশ হিমশিম খাচ্ছিলেন। আসলে বিনীতার এত লাক্সারি ভাবেশে সহ্য হচ্ছিল না। এমন সময় তার সঙ্গে পরিচিত হন আপনি। একজনের বর্তমান রাগ আর একজনের অতীতের ক্ষোভ মিলেমিশে যায় আর লক্ষ্য হয় বিনীতা। তারপর আপনার ব্রেন চাইল্ড একটা ফুল প্রুফ প্ল্যান এবং অবশেষে কার্যসিদ্ধি। আমি খবর নিয়ে জেনেছি 2 মাস আগে প্রভাদেবীর ফিশ পেডিকিওর অ্যান্ড স্পা ইউনিটটা বেনামে কিনে নিয়েছেন মিস্টার ভাবেশ পারেখ। সুতরাং আপনার তো আর ঘুঁটি সাজাতে কোনো সমস্যাই ছিল না। খ্যাক খ্যাক করে হেসে উঠল শান্তশীল, বলল, মিস্টার ভাবেশ পারেখ কিন্তু আপনার এক্সিবিশনের একজন আয়োজক, সেটা ভুলে যাবেন না। ওর গায়ে কাদা লাগলে কিন্তু আপনার পেমেন্টটা আটকে যেতে পারে শিল্পী মশাই। তবে যাই বলুন, আপনি মশাই ব্রেনি লোক। আপনার সঙ্গে ভালোই লাগলো আলাপ করে। দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় অনুমিত্র, বলে, যাকগে, কথা বলে ভালো লাগলো শান্তশীল বাবু, ভালো থাকবেন। বাই দ্য ওয়ে, এই পেন্টিংটা কিন্তু সুন্দর। বলে দেওয়ালে টাঙানো একটা পেন্টিংয়ের দিকে এগিয়ে গেল অনুমিত্র। কিছুক্ষণ দেখে পিছনে ঘুরতে গিয়ে ফের হাতের ধাক্কায় টেবিলের কলমদানিটা ফেলল এবং আবার ক্ষমা চাইল। আহা, কি যে হচ্ছে না, সরি, ভেরি সরি। বেরোনোর সময় বলল, শান্তশীল বাবু, গুড বাই। শান্তশীল ভোরো কুঁচকে তাকিয়ে রইল। পারেখের অফিস থেকে বেরিয়ে সোজা কিছু দূর হেঁটে গিয়ে বাঁদিকের একটা গলিতে ঢুকল অনুমিত্র। সেখানেই দাঁড়িয়ে আছে ইন্সপেক্টর চৌহানের গাড়ি। অনুমিত্রকে আসতে দেখে গাড়ি থেকে নেমে এগিয়ে এসে সোজা ওকে জড়িয়ে ধরল দেবাংশ চৌহান। বলল, দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। না না মিস্টার চৌহান, এভাবে বলবেন না। আসলে শান্তশীল লোকটা নিজের বুদ্ধি নিয়ে ভীষণ অহংকারী। এসব লোকেদের একটু প্রশংসা করলেই নিজেদের কীর্তির কথা ফলাও করে বলে। তাছাড়া নিখুঁতভাবে সমস্ত প্রমাণ ধুয়ে মুছে সাফ করে ফেলেছে বলে এরা এত বেশি কনফিডেন্ট যে অপরাধের পরও গা ঢাকা দেওয়ার কোনো চেষ্টাই করেনি। এতে আমার বিশেষ ক্রেডিট নেই। এখন দেখুন, স্বীকারোক্তিটুকুই তো ভরসা। প্রমাণ কতটা কি জোগাড় করতে পারেন সেটা আপনিই করবেন। আর এই নিন আপনার জিনিসটা। বলে একটা পেনের ঢাকনার মতো জিনিস চৌহানকে ফেরত দেয় অনুমিত্র। তারপর বলে, আচ্ছা, সব ঠিকঠাক শুনতে পেয়েছেন তো? দেবাংশ বলে, আপনি নিজেই দেখুন না। বলে অনুমিত্রকে গাড়িতে তুলে গাড়ির সিলিং থেকে একটা ছোট্ট 10 ইঞ্চি বাই 8 ইঞ্চির LCD স্ক্রিন সামনে খুলে নেয় চৌহান। একটু রিভাইন্ড করে চালায়। সেখানে দেখা যায় একই টেবিলের দুপ্রান্তে বসে থাকা অনুমিত্র এবং শান্তশীলকে। স্পষ্ট শোনা যায় তাদের একটু আগের কথোপকথন। দেখতে দেখতে দেবাংশ বলেন, করলেন কি করে? ফের দীর্ঘশ্বাস ফেলে অনুমিত্র বলে, ছবি এঁকে দিন চলে মশাই, হাতের কাজটাই তো ভরসা। ওর কলমদানির একটা কলমের মাথায় অডিও ভিজুয়াল মাইক্রো রেকর্ডারটা লাগিয়ে দিয়েছিলাম। আসার আগে খুলে নিলাম। শান্তশীল তো বড় আর্টিস্ট, এসব খুচরো শিল্প ওর চোখে পড়ার কথা নয়। অনেকটা জায়গা নিয়ে লেন্স ফিল্ড, তাই ফোকাসিংয়ের সমস্যা হয়নি। আচ্ছা, আপনি আর কতদিন আছেন মুম্বাইয়ে? আজই তো এক্সিবিশনের লাস্ট দিন, 8টায় শেষ হবে। কাল ভোর 6:35-এ আমার কলকাতা ফ্লাইট। ওকে, যোগাযোগ রাখবো। অফকোর্স, বেস্ট অফ লাক। সঠিক সময় প্লেন কলকাতায় ল্যান্ড করেছে। কাস্টমস পেরিয়ে বাইরে এসেই দেখল বিরাট কালো এসইউভি নিয়ে ওকে পিক আপ করতে এসেছেন স্বয়ং সিবি। ওকে দেখেই হাত নাড়লেন। অনুমিত্র কাছে যেতেই বললেন, কি হে, আর্ট কালেক্টরকে ফাঁসিয়ে এলে? টাকা পয়সা আটকে যাবে না তো? না স্যার, আমার পেমেন্ট তো আগেই হয়ে গিয়েছে। তাছাড়া আমার ছবিগুলো তো নিয়েছেন ব্রিজ কুমার সুখচান্দানি। ভাবেশ পারেখের জন্য কিচ্ছু আটকাবে না। যাই হোক, গুড জব অনুমিত্র।
সেকেন্ড ট্রায়ালের তো প্রয়োজনও হয়নি। ওই স্যার, প্রথমেই যা মনে হয়েছিল সেই পথেই এগোতে হলো। প্রথম ট্রায়ালটা এরর হয়ে গেলে আবার ট্রায়ালের সময় পেতুম না। ফ্লাইট ক্যান্সেল হলে অনেকগুলো টাকার ধাক্কা হতো। হ্যাঁ, গরিব মানুষ স্যার। তবে কি জানো? কি স্যার? তোমার অন্য কেসগুলোর মতো এই কেসটা একটা মামুনি ছিল না। মামুনি তো প্রথমেই খুন হয়ে গেল স্যার, আর কি করে থাকবে? যাকে বেটার মামুনি নেক্সট টাইম। হাসতে হাসতে সিবির গাড়ির দিকে পা বাড়ায় দুজনে।